সবাই একসাথে বলল। ওদের ডাক শুনে ওয়েটার খাবার নিয়ে হাজির হলো। পরপরই সবাই কেক সরিয়ে খাওয়ায় মনোযোগ দিল। সবার সামনে খেতে আনইজি ফিল করছিল পারমিতা, তাই মেধার কানে কানে ফিসফিস করে বলল, চলো না, আমরা অন্য টেবিলে যাই। আমার আনইজি লাগছে। তোমাকে ভরসা করে এসেছি। তুমি একটু ফেভার না করলে আমার বড্ড বেশি মন খারাপ হবে। মেধা বোধহয় ব্যাপারটা বুঝল। সত্যি তো, মেয়েটা আসতে চায়নি। সে নিজে কত শত ভরসা দিয়ে তাকে নিয়ে এলো। এখন না হয় ভরসাটা রাখা যাক। তাই একজন ওয়েটারকে ডেকে পিছনে খাবার দিয়ে তাই একজন ওয়েটারকে ডেকে পিছনে খাবার দিতে বলে পারমিতাকে নিয়ে কিছুটা পিছনে চলে গেল। সময় পেরোয় কিছুটা। সবাই তখন খাওয়া দাওয়ায় বেশ মনোযোগী। তখনই বেশ অনাকাঙ্ক্ষিতভাবে রেস্টুরেন্টে একদল লোক ঢুকে ভাঙচুর শুরু করে দেয়। সব পেরিয়ে ম্যানেজার দৌড়ে দ্বীপের সামনে এসে দাঁড়ালো। পরপর হাঁপাতে হাঁপাতেই বলল, ভাই, আপনার ছোট চাচা আর বিপক্ষ দল রেস্টুরেন্টে ভাঙচুর করছে। ভাই, আপনাদের ঝামেলা আপনারা বাইরে গিয়ে মিটান। আমাদের পেটে লাথি মেরে তো লাভ নেই, বলেন। খাবার প্লেট এক প্রকার ছুঁড়ে ফেলে উঠে দাঁড়ালো দ্বীপ। তার চোখে অগ্নিশিখা। বিহানের অবস্থাও অনুরূপ। ওরা দু ভাই যেন দুই চাচার ডান হাত আর বাঁ হাত। ওরা বড় হওয়ার পর রাজনীতি নিয়ে আর পিছু ফিরে তাকাতে হয়নি শাহিন মির্জা আর মাহিন মির্জাকে। ওনারা দু ভাই শুধু নেতৃত্ব দেয়। আসল রাজনীতির চাল তো দীপ আর বিহানই চালায়। তাই শত্রুপক্ষ বরাবর তাদের দুই ভাইকেই টার্গেট করে। আজ হয়তো কোনোভাবে জানতে পেরেছে ওরা রেস্টুরেন্টের ভিতর আছে আর সাথে তেমন কোনো গার্ড নেই। তাই সুযোগ বুঝে জন্মদিনকে মৃত্যুদিনে রূপান্তরিত করতে লোক পাঠিয়েছে। অথচ গাধার বাচ্চারা এটা জানে না বাঘ কিংবা সিংহ কখনোই দলবদ্ধভাবে চলাফেরা করে না। তারা থাকে একা, আর একা একাই পুরো বনে নিজেদের রাজত্ব জাহির করে। শিকারকে ধ্বংস করার জন্য তাদের একটা থাবাই যথেষ্ট। দীপ আহাদের দিকে অগ্নিদৃষ্টি তাক করে বলল, বিভাদের সেফ রাখার দায়িত্ব তোর। যদি কোনরূপ আঘাত কারোর গায়ে লেগেছে তাহলে তোর গলা আর। কাচের গ্লাস ভেঙে সেটা তাক করে ভ্রু নাচালো। তখনই অতর্কিতভাবে পিছন থেকে দ্বীপের উপর হামলা করা হলে দ্বীপ হাত ঘুরিয়ে সেই লোকের বুকের ঠিক 3 ইঞ্চি উপরে ভাঙা গ্লাসটা দাবিয়ে দিল। সাথে সাথে লোকটার হাতে থাকা হকি স্টিক ঝনঝন করে নিচে পড়ে গেল। লোকটার মরণ ব্যাধি চিৎকারের সাথে সাথে একদলা রক্ত এসে দ্বীপের গলা আর মুখে ছিটকে পড়ল। লোকটার বুকের ডান পাশে হাত চেপে ধরে হাঁটু গেড়ে বসে মাটিতে লুটিয়ে পড়তেই দীপ তার মুখে যাওয়া রক্তটুকুন থুতু দিয়ে নিচে ফেলে দিল। আপাতত এই আঘাতে লোকটা মারা না গেলেও কম করে হলেও 2 মাস তাকে বেড রেস্টে থাকতেই হবে। মানুষ মারতে দ্বীপের আবার হাত কাঁপে না। তার নাম যেমন দ্বীপ, যার বৈশিষ্ট্য আগুনকে লালন পালন করা। ঠিক অনুরূপভাবে দ্বীপের সর্বত্র জুড়ে লেলিহান অগ্নির বসবাস। দ্বীপ মাথা নত করে সেই লোকের হকি স্টিক তুলতে নিতেই আবার ওর উপর ছুরি দিয়ে হামলা করতে এলে বিহান লোকটার হাত ধরে নেয়। দুজনের মাঝে তুমুল ধস্তাধস্তি চলছে। লোকটা চাচ্ছে দ্বীপের গলায় ছুরি দাবিয়ে দিতে, আর বিহান চাচ্ছে আটকাতে। আক্রমণাত্মক ছুরিটি যখন একদম দ্বীপের ঘাড় ছুঁই ছুঁই, বিহান বাজ খাই গলায় দ্বীপকে সতর্ক করে বলল, ভাই, ভাই থাম, উঠিস না। উঠলেই ছুরি তোর গলা এফোর ওফোর করে দেবে। দ্বীপ ঠোঁট কামড়ে এক পেশে হাসল। রক্তাভ মুখে সেই হাসি বড্ড জঘন্য দেখালো। সে এক হাতে হকি স্টিক নিয়ে অন্য হাতে মাটিতে ঢলে পড়া লোকটার বুকের উপর থেকে ভাঙা গ্লাসটা তুলে আক্রমণকারীর হাঁটুতে গেঁথে দিল। এতক্ষণ বিহানের সাথে শক্তি খাটিয়ে জিতার লড়াই করতে থাকা হাতটা থরথর করে কেঁপে উঠল। সেই সুযোগটাই লুফে নিল বিহান। ছুরিটা কেড়ে নিয়ে তার পেছনের অংশ দিয়ে লোকটার কপাল বরাবর বাড়ি মারল। চেতনা হারিয়ে ধাম করে ফ্লোরে পড়ে গেল লোকটা। 2 ভাইয়ের চোখে তখন দাবানল। একজনের হাতে হকি স্টিক আর অন্যজনের হাতে ধারালো ছুরি। এক প্রকার পাষণ্ডের ন্যায় রক্তাক্ত 2 মানবকে পায়ের তলায় পিষে সামনের দিকে এগিয়ে গেল।
তেড়ে আসা আরেকটা লোকের কোমরে বাম পাশে বাড়ি বসাতেই সেই লোকটাও ধাম করে নিচে পড়ে গেল। তৎক্ষণাৎ আরও একটা শব্দ তৈরি করে মাটিতে লুটিয়ে পড়ল পারমিতা। বেচারি জীবনে প্রথমবার রক্তপাত আর মারামারি দেখে নিজের সংযম ধরে রাখতে পারেনি। পারমিতা পড়ে যেতেই সবাই হইচই করে উঠল। মেধা ছুটে গিয়ে পারমিতার মাথাটা নিজের কোলের উপর নিয়ে গালে হাত দিয়ে চাপড় মেরে ডাকতে লাগলো। তখনই রিফাত এগিয়ে এলো। পারমিতাকে ধরতে নিলে দীপ পিছন ফিরে না তাকিয়েই কর্কশ ধ্বনিতে চেঁচিয়ে বলল, ডোন্ট টাচ হার। আমি যতক্ষণ না ফিরবো ততক্ষণ পারো এখানে এভাবেই থাকবে। এর থেকে 1 ইঞ্চি নড়চড় হলে সব কটা লাশ ফেলে দেব। মেধা, তোর বান্ধবীকে সামলা। কপাল আমার, সামর্থ্যবানদের কপালে সর্বদাই ভিতরামের জায়গা হয়। শেষের কথাটা কিছুটা বিড়বিড় করেই বলল। পরপর দুই ভাই মিলে শত্রুপক্ষের উপর হামলে পড়ল। শিকারকে ঘায়েল করতে দ্বীপ বিহানের আয়োজনের প্রয়োজন পড়ে না। শত্রুর আয়োজনে শত্রুকে ঘায়েল করার মতো অ্যাবিলিটি বোধহয় তাদের রক্ত থেকেই পাওয়া। নয়তো একই বাড়িতে এমপি মন্ত্রী হয়ে একাধিক দলের সাথে লড়াই করে বেঁচে থাকতে পারত না। আজকেও বরাবরের ন্যায় যেই অধম দুই ভাইয়ের হাতে কবলে পড়েছে, সে ভবিষ্যতে সুস্থ সবলভাবে বাঁচার ক্ষমতা হারিয়েছে। প্রত্যক্ষভাবে মরণাক্রম না করলেও হাত পা স্বাভাবিক থাকার মতো অবস্থা রাখেনি। যেই হাত বাঘসিংহ শিকার করার সাহস দেখায়, সেই হাত অক্ষত থাকা মানে বাঘসিংহের থাবার ব্যর্থতা। কিন্তু বিহান আর দীপ্ত ব্যর্থ নয়। তারা শত্রুকে ভালো মতোই তোষামত করতে জানে। যেচে পড়ে শিকার আসবে আর শিকারী তা দেখে হাত গুটিয়ে বসে থাকবে, এমনটা ভাবা শিকারের বোকামি, শিকারীর নয়। চোখ পিটপিট করে তাকিয়ে সামনে দ্বীপকে দেখে ধরফড়িয়ে উঠল পারমিতা। তাড়াহুড়ো করে নিজেকে গুটিয়ে নিয়ে ভয়ার্ত কণ্ঠে আওড়ালো, আমাকে মারবেন না, প্লিজ মারবেন না, প্লিজ। আমার সংসার করার খুব শখ। সংসার করার আগে মরতে চাই না। মারবেন না, মারবেন না। বলতে বলতে আবারও জ্ঞান হারালো। ওকে আবারও জ্ঞান হারাতে দেখে দীপ দাঁত কটমট করে বিহানের দিকে তাকাতেই বিহান ঠোঁট উল্টে ইনোসেন্ট ফেস করে বলল, আমি কি করলাম ভাই? আমাকে চোখ রাঙাস কেন? আমি কি ওকে আবারও জ্ঞান হারাতে বলেছি? দীপ এবার ওর থেকে নজর সরিয়ে পারুর দিকে তাকালো। বেয়াদবটা তাকে ভয় পেয়ে জ্ঞান হারিয়েছে, আবার অনুরোধ করে বলছে মারবেন না, মারবেন না। সে কি ওকে মারতে এসেছে নাকি? দীপ কি খুনি নাকি বাঘ ভাল্লুক? সে না হয় শত্রুপক্ষকে একটু মারলই, তাতে এত ভয় পাওয়ার কি আছে? বেয়াদব মেয়ে একটা। দীপ এবার 1 গ্লাস পানি পুরোটা পারুর মুখের উপর ছুঁড়ে মারল। আকস্মিক কাণ্ডে পারু কাশতে কাশতে চোখ মেলে তাকালো। আবারও চোখের সামনে দীপকে দেখে চোখ বন্ধ করতে নিলে দীপ শার্টের হাতা দিয়ে মুখে লেগে থাকা শুকনো রক্তটুকুন ঘষে খেকিয়ে উঠল। আরেকবার জ্ঞান হারাবি, চিরতরে ঘুম পাড়িয়ে দেব। পারু চোখ বড় বড় করে তাকালো। এত বড় হুমকি দিয়ে বলে তাকে জ্ঞান না হারাতে, অথচ পারুর মতো ভীতু মেয়েদের জ্ঞান হারানোর জন্য এটুকু হুমকি যথেষ্ট। পারু যখন আবিষ্কার করল সে দ্বীপের কোলে মাথা রেখে শুয়ে আছে, তৎক্ষণাৎ তাড়াহুড়ো করে উঠে বসল। নিজেকে রেস্টুরেন্টের ফ্লোরে আবিষ্কার করতেই দ্বীপের থেকে থেকে কিছুটা পিছিয়ে গেল। ওকে পিছাতে দেখে দীপ রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বাহু চেপে ধরে দূরত্ব ঘোচালো। বর্তমানে দুজনের মুখ একদম সামনাসামনি। দীপ হাত উঁচিয়ে পারুর এক গালে হাত বুলিয়ে চোখের পলক কয়েকবার ঝাপটালো। পারমিতার কি হলো কে জানে, সেই সব ভুলে সেই নিষ্পাপ চোখের পলক ফেলা আবিষ্কার করতে থাকলো। এই চোখে একবার তাকালে কয়েক মিনিট পারু হুঁশে থাকে না। কেন থাকে না সে নিজেও জানে না। এদিকে ওদের কাণ্ড দেখে সবাই মুখ চাওয়াচাওয়ি করছে। তবে দীপের তখনকার কথাবার্তার পারুর প্রতি বর্তমানের অ্যাটেনশনটুকু চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিচ্ছে। দীপ নির্ঘাত পারুর মাঝে ফেঁসে গিয়েছে। এই কদিনে ভালোবাসা পসিবল কিনা জানা নেই, তবে দীপ ফেঁসেছে, মারাত্মক হাড়ে ফেঁসেছে। দীপ সবার ধারণা সত্যি করে দিয়ে পারুর ঠোঁটের নিচের তিলকে বৃদ্ধাঙ্গুল ছুঁয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে আওড়ালো, তু হি আরমাঁ তু হি সচ হ্যায়,
कह रही दीवानियत है, फैसला मैं कर चुका हूँ, तू मेरा है, तू मेरा है। অল্প স্বল্প হিন্দি বুঝতে পারা পারমিতা বুঝে ফেলল দীপ তাকে কি বলেছে। সে আকস্মিক ধাক্কায় দ্বীপের থেকে দূরে সরে গেল। এরকম অসাধু পুরুষের ভালোবাসা কিংবা আকাঙ্ক্ষা কোনোটাই সে গ্রহণ করতে চায় না। পারমিতার এই নীরব প্রত্যাখ্যানে রাগ বাড়ল দীপের। সে তেড়ে গিয়ে পারমিতাকে আবারও নিজের কাছে টেনে হিসিয়ে বলল, হোয়াট? দূরে সরে গেলি কেন? বললাম না তুই আমার। আমার মানে আমার, জাস্ট আমার। ওকে? পারমিতার খুব করে বলতে ইচ্ছা করল, আপনি খারাপ খুনি নেশাখোর। আপনার মাঝে সকল খারাপ গুণ আছে, সব। আপনার হওয়া তো দূরের কথা, ফিরেও তাকাবো না আমি আপনার দিকে, কখনো না, কোনোদিনও না। কিন্তু ভয়ের তোপে বলতে পারল না মেয়েটা। তার সত্যি বাঁচার খুব ইচ্ছা, তার সংসার করার শখ, একদম মায়ের মতো একটা সুন্দর সংসার গড়তে চায় সে। আর সাথে চায় বাবার মতো একজন জীবন সঙ্গী, যে তাকে সর্বক্ষণ সর্বাবস্থায় আগলে রাখবে। সেবার যখন বারুর ছোট্ট বোনটা হারিয়ে গেল, ওইবার আম্মু তো পাগলের মতো হয়ে গিয়েছিল। তখন আব্বু কতটা ধৈর্য সহকারে আম্মুকে সুস্থ করেছিল, এরকম একজন ধৈর্যশীল লোক চাই সে। তবে তার সামনে থাকা মানুষটা খুনি। কিছুক্ষণ আগে সে নিজের চোখে দেখেছে সেই ভয়ঙ্কর হাসি। এই জামরঙা ঠোঁটে রক্ত লেগেছিল, আর ওই বিড়াল চোখ মায়াবী নয়নে ছিল লেলিহান অগ্নির দাবানল। এমন একটা লোককে নিয়ে সে সংসার সাজাতে পারবে না। আবার প্রত্যাখ্যান করলে হয়তো দীপ মির্জা তাকে মেরে দিবে। তখন তো আর সংসার করা হবে না। এটা কোনো মজা নয়। সত্যি পারমিতা একটা সংসার সাজাতে চায়। হয়তো এটা শুনলে সবাই মজা নিবে, বলবে বিয়ে পাগল মেয়ে। না, সে বিয়ে পাগল নয়, শুধু একটা সাজানো গোছানো সংসারের পাগল, একটা নিয়মমাফিক জীবনের পাগল। দুটো ফুটফুটে বাচ্চা আর একটা প্রাণপ্রিয় সঙ্গীর পাগল। সে জানে না কেন তার সংসার করার এত স্বাদ, তবুও তার একটা সংসার চাই, ভালোবাসাময় সংসার। এই মুহূর্তে তার নিজেকে বড্ড অসহায় লাগছে। আজ আব্বু থাকলে তার মতো ভীতু পারুকে সাহস জোগাতে পারত, কিন্তু আব্বু তো নেই। নিজের অসহায়ত্ব প্রকাশ করতে পারো ঠোঁট ভেঙে কেঁদে উঠল। ওকে কাঁদতে দেখে দীপ কণ্ঠটা একটু নরম করতে চাইল, বাট সে তো এই জীবনে কোনোদিন কারোর সাথে নরম স্বরে কথা বলেনি। তবুও এই নরম সরম মেয়েটার জন্য কণ্ঠটা একটু নরম করতেই হবে, নয়তো এই মেয়েকে মানানো যাবে না। এরকম পুতুল পুতুল মেয়েদের আদরে আদরে রাখতে হয়। দীপ পারুর গাল আঁকড়ে ধরে চোখের পানি মুছে দিয়ে কিছুটা আদুরে কণ্ঠে বলল, পারু, আমি তোমাকে ভালোবাসি কিনা নিজেও জানি না, ভালোবাসাই বা কি তাও জানি না। তবে ট্রাস্ট করো, সেদিন তুমি সিগারেট চাওয়ার পর আমি নিজের মাঝে ছিলাম না। তোমার মন্ত্রপুত সেই চাহনির বিনিময়ে তুমি যদি সেদিন আমার হৃৎপিণ্ডটাও চেয়ে নিতে, আমি বুক চিড়ে সেটা দিয়ে দিতাম। পাগল হয়ে গিয়েছিলাম সেদিন। তারপর কলপারে তোমার খামার তো সেই চেহারা আমায় আমার সকল ক্লান্তি ভুলিয়ে দিয়েছিল। অথচ আমি সেদিন শত্রুপক্ষের সাথে মারামারি করে রক্ত ধুতে কলপারে গিয়েছিলাম। বুঝই তো, যতই মানুষ মিলে অভ্যস্ত থাকি না কেন, ক্লান্তি তো একটা থেকেই যায়। সেদিন তুমি আমার ক্লান্তির অবসান হয়ে ধরা দিলে। প্রতিদিন ভার্সিটির ক্যাম্পাসে যখন তোমাকে দেখতাম, আমি অকারণেই দেখতে থাকতাম। যেদিন রাতে তুমি সিগারেটের কথা বললে, সেদিন রাতে জাস্ট ডাউট হয়েছিল ওটা তোমার কণ্ঠ। সেই ডাউট ক্লিয়ার করতেই আমি সারা রাত তোমার জানলার পাশে দাঁড়িয়েছিলাম। তারপর থেকে যে দুটো দিন তোমার দেখা পেলাম না, বুকের ভেতরে কিছু একটা ক্ষয় হচ্ছিল। ওটাকে কি বলে বলো তো? বিহানকে জিজ্ঞেস করতেই সে বলল, এটাকে নাকি হৃৎপিণ্ডের অদৃশ্য রক্তক্ষরণ বলে। আজ তোমায় দেখার পর সেই ক্ষরণ বন্ধ হয়ে গিয়েছে। তুমি যখন এখানে পড়ে গিয়েছিলে, তখন আমি না তাকিয়েও বুঝতে পেরেছিলাম তুমিই পড়ে গিয়েছ। রিফাতকে দেখিয়ে ও যখন তোমাকে ছুতে এসেছিল, আমি না তাকিয়েও বুঝতে পেরেছি কেউ একজন তোমাকে ছুতে যাবে। এটা টান, ট্রাস্ট মি, এটা একটা টান। আর এই টানটা এখান থেকে এসেছে। এবার তুমি রাজি হও বা না হও, তুমি আমার। তোমার প্রতি আমার হৃদয়ে টান লেগেছে মানে তুমি আমার।
ইউ আর মাইন, মাই ওয়েলি লেডি। তোমার তেল চকচকে বদনে আমি ফেসে গিয়েছি। সবার দিকে তাকিয়ে। আর ইউ লিসনিং? ডিড এভরিওয়ান লিসন? তেলবতী আমার, পারু শুধু দ্বীপের। পরপর পারুর কপালে কপাল ঠেকিয়ে কয়েকবার বিড়বিড়ালো। দ্বীপ পারু, দ্বীপ পারু, দ্বীপ পারু। পারু এতক্ষণ কান্না দমিয়ে সবটা শুনেছে। শুনেছে তো শুনেছে, তাতে তার কি? কিছুই এসে যায় না। সে এই খারাপ খুনি পুরুষকে নিয়ে ভাবতেও চায় না। এদিকে মারামারি খবর শুনে অফিস থেকে মাহিদ মির্জা আর দলীয় অফিস থেকে শাহিন মির্জা তড়িঘড়ি করে রেস্টুরেন্টে ছুটে এসেছিলেন। তবে রেস্টুরেন্টে ঢুকে ছেলের কর্মকাণ্ড দেখে মাহিদ মির্জা রাগে ফেটে পড়লেন। কিছুক্ষণ আগে 20-25 জন লোককে মেরে রেস্টুরেন্টের ফ্লোরে বিছিয়ে রেখে এখন রিল্যাক্সে একটা মেয়েকে ভালোবাসার কথা জানাচ্ছে। এরকম নির্লিপ্ততা বোধহয় ওনার এই অকর্মণ্য ছেলের দ্বারাই সম্ভব। তবে দ্বীপকে মেয়ে ঘটিত ব্যাপারে দেখে দুই ভাই চরম আশ্চর্যের পর্যায়ে আছেন। এই ছেলে কোনোদিন কারো প্রেমে পড়বে সেটা তো তারা ভাবতেই পারেনি। তারা তো ভেবে রেখেছিল এই ছেলে কোনো দিন বিয়েই করবে না, আজীবন সন্ন্যাস হয়ে কাটিয়ে দিবে। বাবা চাচাকে দেখে গলা খাকারি দিল বিহান। সে কিছুটা ঝুঁকে দ্বীপের কাঁধে হাত দিয়ে চাপড় মেরে বলল, হে ব্রো, আব্বু আর বড় আব্বু এখানে, থেমে যা, ভালোবাসাবাসি পরে করিস। বাবা চাচাকে দেখে নিল দ্বীপ, যারা এখন ভ্রুকুচকে তার দিকেই তাকিয়ে আছে। পারমিতা এমনিতেই ভয়, সংকোচ আর ঘৃণায় কাতর ছিল। এখন দ্বীপের বাবা চাচাকে দেখে আরও ভয় পেল। এখানে নিশ্চয়ই অর্থমন্ত্রী আছেন, উনি আবার তাকে কিছু করবে না তো? দ্বীপ পারমিতার গাল আঁকড়ে বাবা চাচার দিকে ইশারা করে বলল, বাম পাশেরটা তোমার শ্বশুর আর ডান পাশেরটা মেঝো চাচা শ্বশুর, সালাম দাও। এ পর্যায়ে আবার কেঁদে উঠল পারমিতা। এ কোন পাগলের পাল্লায় পড়ল সে? বাবা চাচার সামনে এটা কেমন বেলাজের মতো আচরণ? এই পাগলকে সে এড়িয়ে যাবে কি করে? পারুকে সালাম দিতে না দিতে দ্বীপ ধমকেও বলল। এই মেয়ে, তোকে সালাম দিতে বললাম না? পারু ভয়ে কেঁপে উঠল, কাঁদতে কাঁদতে ভাঙা কণ্ঠে বলল, আ- আ- আসসালামু আলাইকুম। মাহিদ মির্জা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলেও শাহিন মির্জা মাথা ঝাঁকিয়ে সালামের উত্তর করলেন। উত্তর নেওয়া শেষ হলে দীপ ভদ্রতার ভান ধরে নির্লজ্জের মতো বলল, ছেলের বউ দেখে শেষ, এবার আপনারা আসুন। তবে একান্তভাবে ছেলে আর ছেলের বউয়ের প্রেমালাপ দেখতে চাইলে থেকে যেতে পারেন, আমি একটু মাইন্ড করব না। বিরক্তিকর শ্বাস ফেললেন মাহিদ মির্জা। মেয়েটার জন্য মায়া হচ্ছে। ইস, কি সরল সাদা সিধে মেয়েটা, কি সরল সাদা সিধে দেখতে মেয়েটা। নির্ঘাত এই ছেলের মহাগুণগুলো দেখে তার সামনে বসে থেকেই রিজেক্ট মেরে দিয়েছে। বেশ হয়েছে, বাপের সাথে নির্লজ্জগিরি, রিজেক্টেড মাল একটা। তিনি ছোট ভাইয়ের দিকে তাকিয়ে চলে যাওয়ার জন্য ইশারা করতেই শাহিন মির্জা সামনের দিকে পা বাড়ালেন। যেতে গিয়ে লুকিয়ে লুকিয়ে পিছনে হাত দিয়ে বৃদ্ধাঙ্গুলি বের করে ভাতিজাকে কংগ্রাচুলেশন জানাতে ভুলেননি। এটা তিনি কখনোই সরাসরি করতে পারতেন না। ভাইজান একবার দেখলে খবর আছে। এমনি সারাদিন ছেলেদের অবনতির জন্য শাহিন মির্জা আর মাহিন মির্জাকে দোষারোপ করেন। ছেলে দুটো নাকি তাদের জন্যই বেপথে গিয়েছে। এ চোখে সেসব কথা হজম করতে ওনাদের একটুও কষ্ট হয় না। যদিও ভাইজানের দেয়া বকাঝকাগুলো শুনতে মধুর মতো লাগে, তবুও আজকের কাহিনী আলাদা। ছেলে প্রেমের ট্রেনিং দিচ্ছে আর সে চাচা হয়ে যদি তিনি উৎসাহ দেয়, তাহলে অর্থমন্ত্রীকে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই আপাতত রিস্ক না নিয়ে ভাইয়ের আড়ালে ভাতিজাকে সাবাসী দিল। ওনাদেরকে যেতে দেখে পারমিতা আরও শব্দ করে কেঁদে দিল। স্বয়ং অর্থমন্ত্রীও কিনা এই লোকের পাগলামোতে সায় দিচ্ছেন। আর ওনার বাবা, তিনিও ছেলেকে শাসন না করে ভাইকে নিয়ে চলে গেলেন। এখন তাকে কে বাঁচাবে? কিভাবে নিস্তার পাবে এই লোকের থেকে?
বাবা চাচারা চলে যেতেই দীপ আবারও পারুর কপালে কপাল ঠেকিয়ে বলল, কি হয়েছে, এভাবে কাঁদছো কেন? মেরেছি তোমাকে? শোনো মে, তুমি যদি ভেবে থাকো দীপ মির্জা মানুষ মারে, সিগারেট খায়, তাই দীপ মির্জাকে ভালোবাসা যাবে না, তাহলে বলবো আমি সারা জীবন এসব করে যাব, করতেই হবে। এসব মারধর কিশোর বয়স থেকেই করে আসছি। রাজনীতি আমাদের রক্তে মিশে আছে। আপাতত তোমার মতো পুচকির জন্য সেই সব ছাড়তে পারবো না। তবে কথা দিচ্ছি, তুমি এগুলো সহিত আমাকে ভালোবাসবে, ভালোবাসতে বাধ্য হবে। তোমার অবাধ্য মন না চাইতেও কোনো একদিন দীপ মির্জার মনের সন্ধান করবে। তারপর যখন তোমার আর আমার মনে মনে সন্ধি হবে, তখন তোমার আমার দেহের সন্ধি কেউ আটকাতে পারবে না। এরূপ কথা কর্ণকুহর হতেই কান্না চোখে বিস্ময় নিয়ে তাকিয়ে রইল পারু। আসলে দীপ মির্জা পাগল, নয়তো সবার সামনে এসব কী কথা! ছি ছি, ভেবেই আরেকটু গুটিয়ে গেল সে। কান্না ঝরা কণ্ঠে ভাঙা স্বরে বলল, আমি ছেড়ে দিন ভাইয়া, আমি হোস্টেলে যাব। ভাইয়া ডাকটা পছন্দ হলো না দীপের। শুরু থেকেই পারুর মুখে ভাইয়া ডাকটা বিরক্তিকর ছিল, এখন তো মহা বিরক্তিকর। দীপ কিছুটা রাগত স্বরে বলল, হোয়াট? ভাইয়া? কল মি বেব। এখন থেকে আমার নামধাম যাই হোক না কেন, তোমার কাছে আমি শুধুই তোমার বেব, ওকে? পারু দুদিকে মাথা ঝাঁকিয়ে না বুঝালো, মানে সে মরে গেলেও এসব নামে তাকে ডাকবে না। পরপর নিজেকে দীপের হাত থেকে ছাড়াতে চেয়ে মুচড়ামুচড়ি করতেই ধমকে উঠল দীপ। এখানে শত শত কাঁচের গ্লাস আছে, একটা মাথা বরাবর ঢুকিয়ে দিই? দিব? বল, দিব? চুপচাপ যা বলি মেনে নে। আজকে এখন তুই আমাকে বেইব বলে ডাকবি। কি হলো, ডাক। পারুর হৃৎপিণ্ডটা ছলকে উঠল। সে নিজের ভয়কে দমন করতে না পেরে কাঁপা কাঁপা গলায় বলল। বেব। দীপ ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, এটুকুতে হবে না, বলো। ডাক। বেইব, আমি হোস্টেলে যাব। বেব, আমি হোস্টেলে যাব। দ্যাটস লাইক মাই ওয়েলি লেডি। মেধা, তোর ভাবিকে হোস্টেলে নিয়ে যা, দেখিস যেন শরীরে একটু আঁচ না লাগে। পরপর পারুর দিকে তাকিয়ে গালে হাত বুলিয়ে বলল, বেবি, আমি নিজেই তোমার সাথে যেতাম, বুঝলে? তবে জানোই তো একটু আগে কিসব হয়ে গেল। এখন গিয়ে সেসব ঝামেলা সামাল দিতে হবে। তুমি আপাতত মেধার সাথে চলে যাও, আমি হোস্টেলে মহিলা ডাক্তার পাঠিয়ে দেব, ভদ্র মেয়ের মতো হেলথ চেক করে নেবে, কেমন? যাও এবার, আমি সময় পেলে বিকেলে তোমায় দেখতে যাব, ঠিক আছে? ছাড়া পেয়ে তড়িঘড়ি করে উঠে গেল পারমিতা। মনে মনে হাজারবার আল্লাহর কাছে শুকরিয়া করল। সে হোস্টেলে ফিরেই আব্বুকে সব বলে দিবে। তারপর সারা জীবনের মতো ঢাকা শহর ছেড়ে নিজস্ব গ্রামে চলে যাবে। ওখানেই মোটামুটি টাইপ কোনো কলেজে ভর্তি হয়ে যাবে। পড়ালেখা সব নিজের কাছে। ভালো করে পড়লে ওই কলেজ থেকেও সে ভালো মার্কস পেয়ে পাস করবে। পারমিতার এতটাই তাড়ায় ছিল যে মেধাকে না নিয়েই চলে যাচ্ছিল। দীপ সেটা পর্যবেক্ষণ করে বলল, এই মেয়ে, মেধার সাথে যেতে বললাম না, একা যাচ্ছ কেন? পারমিতা মুখটা কাচুমাচু করে দাঁড়িয়ে পড়ল। মেধা ছুটে এসে পারুর হাত ধরে সামনে হাঁটতে শুরু করেছে। মেধার নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। সে তো জানতো না ভাইয়ার মনে এসব চলে, আর না জানতো আজকের ঝামেলা সম্পর্কে। পারু নিশ্চয়ই তাকে ভুল বুঝছে, ভাবছে ওর সাথে এসেছে বলেই আজ তার সাথে এরকম ঘটনা ঘটল। রেস্টুরেন্টে পড়ে থাকা রক্তের দাগগুলো পারমিতার মনটাকে আরও বিষিয়ে তুলল। এরকম জঘন্যভাবে কেউ কাউকে কিভাবে মারতে পারে? তারা রেস্টুরেন্ট পেরিয়ে রাস্তায় আসতেই মেধা একটা রিক্সা ডেকে নিল। পরপর দুজন উঠে বসতেই রিক্সা চালকটি রিক্সার বেগ বাড়ালো। মেধা তখনও পারমিতার হাত ধরে রেখেছে। এবার সে অত্যন্ত কাতর স্বরে বলল, আমার সাথে আর বন্ধুত্ব রাখবে না পারু? পারমিতা চোখে পানি নিয়েই মেধার দিকে তাকালো। পরপর মুচকি হেসে বলল, রাখবো না কেন? তোমার তো কোনো দোষ নেই, সব আমার কপালের দোষ। এটাকে দুর্ভাগ্য হিসেবে কেন দেখছো পারু? আমার ভাইয়া কিন্তু মানুষ হিসেবে খারাপ না। এই পৃথিবীতে সবার চলাফেরা এক হয় না পারু।
আমাদের রাজনৈতিক পরিবার, আমার ভাইরা আর 5টা সাধারণ মানুষের মতো চলাফেরা করতে পারবে না, এটাই স্বাভাবিক। তুমি একটাবার আমার ভাইয়াকে নিয়ে ভাবো, সে তোমায় রানী করে রাখবে। পারমিতা আর কিছুই বলল না। ওকে কিছু বলতে না দেখে মেধাও চুপ রইল। কিছু সময় আমাদের চুপ থাকাই শ্রেয়। যখন আমরা প্রবল চিন্তার মধ্যবর্তী স্থান গমন করি, তখন আমাদের একা এবং চুপ থাকা অত্যন্ত জরুরি। বাবার সাথে দীর্ঘ বাক্য ব্যয় সেরে বিছানায় থম মেরে বসে রইল পারমিতা। সকালে ঘটা প্রতিটি ঘটনা বাবাকে বলার আপ্রাণ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা পেরে উঠল না। বাবা খুব শখ করে তাকে পড়তে পাঠিয়েছে। এখন যদি সে বাবার কথা অমান্য করে গ্রামে ফিরে যায়, তাহলে বাবা খুব কষ্ট পাবে, আর সে কিছুতেই বাবাকে কষ্ট পেতে দেখতে পারবে না। এদিকে নিজেকে নিয়ে তার বড্ড চিন্তা হচ্ছে, যদি কিছু হয়ে যায়। পরক্ষণে ভাবল, যা খুশি হয়ে যাক, সে বাবাকে কষ্ট দিবে না। এত ভাবনার মাঝে পারমিতা হাতের বাটন ফোনটা পাশে রাখতেই আবারও কর্কশ শব্দে সেটা বেজে উঠল। বাবার কল ভেবে নম্বর চেক না করেই ফোনটা কানে তুলে বলল, জি আব্বু বলুন। আমি তোমার আব্বু নই বেবি, আমি তোমার বাচ্চার আব্বু। অপরিচিত কণ্ঠ শুনে মোবাইল সামনে ধরতেই দেখল আননোন নাম্বার। পারু ভেবে পেল না তাকে আননোন নম্বর থেকে কে কল করতে পারে। তাই সে ফোনটা আবারও কানে নিয়ে মিনমিন স্বরে বলল, সরি, আমি কি কোনোভাবে আপনাকে চিনি, কিংবা আপনি আমাকে চেনেন? ওপাশের লোকটা হাসল, কেমন গম্ভীর হাসি। পরপর একটা শ্বাস টেনে বললেন, নিজের লাভারকে এত দ্রুত ভুলে গেলে কি হবে বেবি, বলো তো? বেবি কথাটা শুনে পারুর ভিতরটা ছলকে উঠল। সকালের কথা মনে হতেই সহসা বুঝে গেল এটা দীপ। বাট এই লোক তার নম্বর কোথায় পেল? সে তো কাউকে দেয়নি, এমনকি মেধাকেও দেওয়া হয়নি এই নম্বর। তাহলে উনি কিভাবে পেতে পারেন? পারুর মনোভাব বুঝল বোধহয় দীপ, তাই গলা খাকারি দিয়ে বলল, ভাবছো তো তোমার নম্বর কিভাবে পেলাম? আমি দীপ বেবি, দীপ জোহান মির্জা। আমার দ্বারা কিছুই অসম্ভব নয়। তুমি জানলে অবাক হবে, তোমার সাথে সাথে তোমার হোল ফ্যামিলির হিস্ট্রি, ফোন নাম্বার, অল ডিটেইলস আমার হাতের মুঠোয় বন্দি। যাই হোক, সেসব কথা বাদ। মাই অয়েলি লেডি, বিকেলে আসতে পারেনি বলে রাগ করেছো? পারমিতা হকচকিয়ে উঠল। সবার ডিটেল আছে মানে? বাবাকেও উনি চিনে ফেলেছেন, ভাই আর মাকেও চিনে ফেলেছেন। ওদের কোনো ক্ষতি করে দিবে না তো? ভয় ভয় নিয়ে পারমিতা বলল, আমার আব্বু আম্মুর কেন ক্ষতি করবেন? আমার পোকা রানী, আপন শ্বশুর শাশুড়িকে কেউ আঘাত করে? আমি কি এতটাই খারাপ শোনা? পারমিতা উত্তর করল না। কিছু সময় যেতেই দীপ নরম স্বরে বলল, শোনা, একটু জানালা এসে দাঁড়ো তো, তোমায় একটু মন ভরে দেখবো। 10 ঘন্টা 23 মিনিট 45 সেকেন্ড ধরে তোমায় দেখি না। বুকে বাম পাশে ক্ষরণ হচ্ছে, দেখা দিয়ে বুকের ক্ষরণটা একটু সারিয়ে দাও। পারমিতা এখনো চুপ। কি বলবে ভেবে পায় না। সে কিছুতেই এখন জানালার পাশে যাবে না, আর না ওই লোকের সামনে কখনো পড়বে। সেদিন রাতের ঘটনার পর যেমন 2 দিন আড়ালে থেকেছিল, আজকের পর সেভাবেই আড়ালে থাকবে সে। ভার্সিটি টু হোস্টেল, হোস্টেল টু ভার্সিটি, এর মধ্যে একবারও ক্যাম্পাসে যাবে না। তাহলে আর ওই লোকের সামনে পড়তে হবে না। পারুর গভীর ভাবনায় ছেদ করে দীপ কিছুটা রাগী স্বরে বলল, ভেতরে মটকার মতো বসে আছিস কেন? বললাম না দেখতে মন চাচ্ছে, জানলার পাশে আয়। দীপের ধমকে বেশ ভয় পেয়েছে মেয়েটা, তবুও যাবে না বলে জেদ নিয়ে ঠাস করে কলটা কেটে দিল। কল কাটতে দেরি, আবারও কল আসতে দেরি নেই। পারমিতার হাত কাঁপছে, কি করবে ভেবে পায় না। রিং হতে হতে কল কেটে যাওয়ার সেকেন্ড খানিকের মাঝে ওপাশ থেকে মেসেজ এলো, কয়েক সেকেন্ডের মাঝে তোকে দেখতে না পেলে আমি কি করব নিজেও জানি না। পারো, দ্রুত আয় শোনা, নয়তো আমার পরবর্তী পদক্ষেপ অত্যন্ত ভয়ানক হবে। আমি কিন্তু ছাড় দেওয়ার মতো ছেলে নই, মাথায় রাখিস। সো কাম ফাস্ট। মেসেজটা পড়ে মোবাইলটা বন্ধ করে দূরে ছুঁড়ে মারল পারমিতা। সে কিছুতেই জানালার ধারে গিয়ে দাঁড়াবে না। আর ওই লোক কী সব বলে, ছি ছি ছি, এসব শোনাও পাপ।
পারুকে একরকম হাঁসফাঁস করতে দেখে সিমি এগিয়ে এসে বলল, কি হয়েছে পারো? এত ভয় পেয়ে আছো কেন? জানালা বন্ধ করে দেব? ভূতের ভয় পাচ্ছ? পারমিতা ভয়ের তো ঢোক গিলে মাথা ঝাঁকালো। অদৃশ্য ভূতের ভয় না পেলেও দীপ মির্জার ভয়ে সে থরথর করে কাঁপছে। সিমি এগিয়ে গিয়ে জানালা আটকে পারমিতার পাশে এসে বসল। রুমে আপাতত সেই কর্কশ ধ্বনির সিলিয়ারটা নেই।